পহেলগামে যে ২৬টা হিন্দু প্রাণ চলে গেল, ইসলামী জঙ্গিদের হাতে নিকেশ হলো, সেই জায়গা থেকে এর মাশুল পাকিস্তানকে কড়ায় গণ্ডায় মেটাতে হবে, এই দাবি গোটা ভারতবর্ষের, সমগ্র ভারতবাসীর। এবং যেভাবে ভারত প্রশাসন এটার প্রস্তুতি শুরু করেছে তাতে মনে হচ্ছে বড় কিছু একটা হতে চলেছে। এর সবক তারা শিখবেই, পাকিস্তানকে এর এর মূল্য চোকাতেই হবে। এবং আজকে বিহারে যে জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রথম এই ঘটনা ঘটার পর প্রকাশ্যে মুখ খুললেন এবং সেখানে যে দৃঢ় কণ্ঠে, যে দৃপ্ততার সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে এখানে তিনি শেষ বিন্দু অবধি দেখে ছাড়বেন, এর যে কি চরম মূল্য চোকাতে হবে সেটা তিনি পরিষ্কার করে দিলেন। তা থেকে একটা জিনিসই স্পষ্ট, এর ছোটখাটো কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এটা যেটা হবে সেটা ম্যাসিভ। ফলে গোটা দেশ অপেক্ষা করছে সেই মাহেন্দ্র ক্ষণের জন্য, যে কখন কখন এই জিনিসটা শুরু হবে এবং ভারতবাসী দেখতে পাবে, হ্যাঁ, এই ২৬টা যে প্রাণ গেল তার মূল্য কড়াই গণ্ডায় চোকাচ্ছে পাকিস্তান। কিন্তু তার আগেই গতকাল রাত থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর তাতেই কিন্তু কার্যত হাহাকার শুরু হয়ে গেছে। বলে রাখা ভালো, এগুলো কিন্তু মূল অ্যাকশন নয়। এগুলো হচ্ছে জাস্ট ছোট্ট করে একটু টাইট দেওয়ার চেষ্টা। আর তাতেই পাকিস্তানের হালুয়া যে টাইট হয়ে গেছে, পাকিস্তান যে ফিনিশ হওয়ার মুখে চলে এসছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাকিস্তান স্টক মার্কেট ভারতের পাল্টা আঘাত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান। অর্থাৎ গতকাল রাত্রেই যেটা ঘোষণা করা হয়েছিল যে হিন্দু জলবন্টন চুক্তি ক্যান্সেল করা হচ্ছে, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্ত পাকিস্তানি যাদেরকে ভিসা দেওয়া হয়েছিল ক্যান্সেল করা হচ্ছে, নতুন কাউকে ভিসা দেওয়া হবে না, পাক যে দূতাবাস আছে ভারতবর্ষ থেকে তাঁবু গুটিয়ে চলে যাও, পাকিস্তানের সঙ্গে সমস্ত কমিউনিকেশন বন্ধ, এই সমস্ত যে ইঙ্গিত আছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাকিস্তানের উপর ভারতবর্ষ বড় কিছু একটা করতে চলেছে। এবং সেটা যদি হয়, পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কার্যত কোলাপস করে যাবে। আর তাই আজকে মার্কেট খোলার সাথে সাথেই পাকিস্তানের যে সূচক রয়েছে কেএসি বা করাচি স্টক এক্সচেঞ্জ, সেটা সেটা ১,০৮৬ পয়েন্ট পড়ে গিয়েছিল। মানে এটা ম্যাসিভ, যে কোনো স্টক মার্কেটের ক্ষেত্রে একদিনে ১,০০০ পয়েন্ট পড়া এটা ম্যাসিভ। এবং সেটা ছিল ওপেনিং, মানে যারা শেয়ার মার্কেট করেন তারা আরও ভালো ব্যাপারটা বুঝতে পারবেন, যে মার্কেট খুলছেই নেগেটিভ এবং সেটা ১,০৮৬ পয়েন্টের নেগেটিভ পয়েন্টে, প্রায় ১১০০ পয়েন্টের নেগেটিভ পয়েন্ট। এরপর যখনই একটু বেলা গড়িয়েছে, সেই সূচক পৌঁছে গেছে নেগেটিভ ২২০৬ পয়েন্টে, অর্থাৎ যেটা ছিল সেটা ডাবল হয়েছে। তড়িঘড়ি করাচি স্টক এক্সচেঞ্জ যেটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানের শেয়ার মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের তরফ থেকে যেটা সরকারি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে যে কিছু টেকনিক্যাল মেনটেনেন্সের দরকার হয়ে পড়েছে, কিছু টেকনিক্যাল ফল্ট চলছে, সেই জন্য তারা মার্কেট বন্ধ করে দিয়েছে। কিন্তু যারা শেয়ার মার্কেট বিশেষজ্ঞ তাদের বক্তব্য হচ্ছে যে আজকে যদি সারাদিন মার্কেট খোলা থাকতো, তাহলে পাকিস্তানের সূচক যেভাবে নেগেটিভে খুলেছে এবং ক্রমাগত সেটা কয়েক ১ ঘন্টার মধ্যেই প্রায় দ্বিগুণ নেগেটিভ হয়ে গেছে, এটা প্রায় ৫,০০০-৬,০০০ পয়েন্ট একদিনেই পড়ে যেত এবং কার্যত পুরো শেয়ার মার্কেট কোলাপস করে যেত। তবে এইভাবে ওই চালাকির দ্বারা মহান কার্য হয় না, না? তো সেই জায়গা থেকে আজকে শেয়ার মার্কেট বন্ধ রেখে পাকিস্তান যদি ভাবে যে এই বিপদটাকে এড়িয়ে যাচ্ছে, তারা ভুল করছে। কেননা আমেরিকান ক্রেডিট রেটিং সংস্থা ফিচ তারা যেটা জানিয়েছে যে এই বছরের জুন মাসের মধ্যে এক US ডলারের মূল্য পাকিস্তানের টাকায় ২৮৫-তে পৌঁছে যাবে। আর বর্তমান অর্থবর্ষ শেষ হতে হতে, মানে ধরুন ২০২৬-এর মার্চ মাস যেটা রয়েছে, ৩১শে মার্চের মধ্যে ডলারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে, একদম খাদের কিনারায় পৌঁছে যাবে পাকিস্তানের অর্থনীতি। অর্থাৎ পাকিস্তানের যে ব্যবসা বাণিজ্য যে সিস্টেমটা রয়েছে, সেখানে যে স্টক মার্কেট রয়েছে সেটা পুরোপুরি ক্র্যাশ করে যাবে। আপনারা যারা ভারতীয় মার্কেট ফলো করেন তারা জানেন যে ভারতবর্ষও কিন্তু একটা ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং শেয়ার মার্কেটে প্রচুর ফরেন সেলিং হয়ে গেছে সেখানে, ফলে অনেকটা নেগেটিভ হয়েছিল। কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংক যেভাবে লিকুইড ফ্লো করছে, যেভাবে ভারতীয় সরকার সেখানে ব্যবস্থা দিয়েছে, সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে, ট্যাক্সিং সিস্টেমে অনেকটা স্ল্যাব বাড়িয়ে দিয়েছে, প্লাস আরবিআই যারা রয়েছে তারা কিন্তু রেপো রেট সেটাও কিন্তু বারবার কমাচ্ছে, অর্থাৎ গৃহঋণ, গাড়ি কেনার ঋণ এগুলো কিন্তু অনেক সস্তা হয়ে যাচ্ছে। ফলে এই যে জিনিসগুলো করছে, এর ফলে ইতিমধ্যেই যারা ফরেন ইনভেস্টর রয়েছে তারা ভারতীয় মার্কেটে ফেরত আসতে শুরু করেছে এবং যে লসটা গত ৭-৮ মাসে হয়েছে সেটা অনেকটাই রিকভার হয়েছে, সেটা কিন্তু আবার গ্রিন জোনে আস্তে আস্তে চলে আসছে।
ফলে ভারতের শেয়ার মার্কেট পড়তে পারে, কিন্তু সেটা আবার রিকভার করবে সেই রকম একটা কনফিডেন্স গোটা বিশ্বের রয়েছে। কিন্তু পাকিস্তানের এমনিতেই অর্থনৈতিক অবস্থা খারাপ, ঋণে তারা জর্জরিত। সেই জায়গাতে ভারত বড় কিছু স্টেপ নিতে পারে এই সম্ভাবনা হওয়ার পর তাদের মার্কেট কিন্তু ক্র্যাশ করতে শুরু করে দিয়েছে। আর এটা যদি হয়, যদি সত্যিই যুদ্ধ লাগে, সেখানে কিন্তু পাকিস্তানের অবস্থা তার আগেই যথেষ্ট রকমের ল্যাজে গোবরে হয়ে গেল। তাদের যে বণিক মহল থাকবে, তাদের যে ব্যবসায়ী মহল থাকবে, তাদের উপর কিন্তু প্রচন্ড রকমের প্রেশার এসে গেল, যে প্রেশারটা কিন্তু সরকারের উপরে চলে আসবে। এবং সেই জায়গা থেকে তারা সরকারকে চাপ দেবে যে ভারতের সঙ্গে সন্ধিতে চলে এসো, যুদ্ধে যেও না, যদি যাও আমাদের পুরোপুরি সবটাই লোপাট হয়ে যাবে। সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই জায়গাটা দেখুন, শেয়ার মার্কেট পড়লে সেটা তো আবার উঠতেই পারে, কিন্তু এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছে আর উঠতে পারবে না। তার বড় কারণ হচ্ছে ভারত যে গতকাল 5টা সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত পহেলগাঁও সন্ত্রাসের জবাবে ভারত কি সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করবে, কতটা ক্ষতি পাকিস্তানের। অলরেডি এটা বিকেলের খবর ছিল, সো রাত্রের দিকে এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আমরা সিন্ধু জলবন্টন চুক্তি ক্যান্সেল করে দিচ্ছি। কি এই সিন্ধু জলবন্টন চুক্তি এবং এইটার জন্য শেয়ার মার্কেটে কিভাবে পাকিস্তানের প্রভাব পড়ছে, পাকিস্তানের অর্থনীতি কিভাবে কোলাপস করে যাচ্ছে একবার দেখুন। দেখুন, আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা 9 বছরের আলোচনার পরে 1960 সালের 19শে সেপ্টেম্বর এই ভারত পাক সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এই চুক্তি করেছিলেন। এবং বিশ্ব ব্যাংকের ওই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার 2 উপনদী বিতস্তা বা ঝিলম এবং চন্দ্রভাগা বা চেনাব জলের উপর পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে। ভারতের নিয়ন্ত্রণে থাকবে অন্য 3 উপনদী বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সাটলেজ এবং ইরাবতী বা রাভি নদীর জল। সামগ্রিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলির মোট জলের উপর পাকিস্তানের অধিকার 80% এবং ভারতের মোট 20% থাকবে। মানে জওহরলাল নেহরু বলেই বোধহয় এরকম চুক্তিতে একটা স্বাক্ষর করেছিলেন তিনি। আজকের মোদি হলে দেখিয়ে দিত। তো এই জায়গাটা বারবারই কিন্তু এবার মোদি জামানায় আসার পর থেকে চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে। ইভেন পাঞ্জাবে একটা ড্যাম করা হয়েছে, যখন পাকিস্তান অভিযোগ করেছিল যে ভারত ওই ড্যামটা দিয়ে সেটাকে আটকে দিয়েছে, আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারেনি। ভারত ওটা নিজেদের জন্যই করেছে, সেটা পাকিস্তানের এই জলবন্টন চুক্তি কোনো সময়ই তারা লঙ্ঘন করেনি, এটাই প্রমাণিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার বারবারই পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যে এটাকে তোমরা রিভিউ করো, এই 80% তোমরা নেবে আর 20% আমরা পাবো, আমাদের দেশে তার ফলে কৃষিকাজের ক্ষতি হচ্ছে। কিন্তু পাকিস্তান সেটাই রাজি হয়নি। কেন রাজি হয়নি? কেননা হিন্দু এবং তার উপনদীগুলির জলের উপরই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। মানে পানীয় জল তো ছেড়ে দিন, যে কৃষি একটা পাকিস্তানের ইন্ডাস্ট্রি আর সেরকম কি রয়েছে, মেনলি তো কৃষির উপর তারা অনেকটা ডিপেন্ডেন্ট রয়েছে। সেই কৃষিকাজের 80% কিন্তু এই সিন্ধুর জলের উপর ডিপেন্ডেন্ট করছে। আর সেইখানেই ভারতবর্ষ বললো যে আমরা টোটালি স্টপ করে দিচ্ছি, তোমাদের আর এক ফোঁটাও জল দেবো না, যা করার আছে তোমরা করে নাও। এই সীমান্ত সন্ত্রাস যতদিন না তোমরা বন্ধ করছো, ততদিন অবধি এক ফোঁটাও জল পাবে না। ফলে এই কৃষি থেকে যে প্রফিটটা আসতো বা যে রেভিনিউটা জেনারেট হতো, সেটা শূন্য হয়ে যাচ্ছে। এবং তার ফলে সবথেকে যেটা প্রবলেমের মুখে পড়বে, পাকিস্তানে খরা তৈরি হয়ে যাবে। এবং খরা তৈরি হয়ে গেলে সেখানে কিন্তু জিনিসপত্রের দাম, জিনিসপত্র অপ্রতুল হয়ে যাবে। তৈরি তো হচ্ছে না, তাহলে তৈরি যদি না হয়, কার্যত পাকিস্তানিরা কিন্তু না খেতে পেয়ে মরার মতো জায়গায় চলে যাবে। এই জায়গাটা কিন্তু এখন থেকেই তারা উপলব্ধি করতে শুরু করে দিয়েছে। সেই জন্য অনেক হুঙ্কার, অনেক কিছু করছে, কিন্তু আলটিমেটলি তাতে ভবি বলবার নয়, ভারতবর্ষ কিন্তু এক ফোঁটাও আর সিন্ধুতে জলটা দেবে না। আর এটা সামগ্রিকভাবে একদিকে যেরকম পাকিস্তানিদের হালত খারাপ হবে, টেকিয়া টাইট হবে, অন্যদিকে তাদের কৃষি পুরোপুরি ভেঙে পড়বে। কৃষি সিস্টেম ভেঙে পড়লে তাদের ইকোনমি সিস্টেমও কিন্তু কোলাপস করে যাবে। এই শেয়ার বাজার যে আজকে ক্র্যাশ হয়েছে, সেটা কিন্তু রিকভারির কোনো জায়গা নেই। এবং এই যতবারই কিন্তু শেয়ার বাজার খুলবে, আরো নেগেটিভই যাবে এমন বিশেষজ্ঞরা বলছে। অন্যদিকে আরেকটা যে জায়গা রয়েছে, সেটা হচ্ছে স্থলপথে ভারত পাক বাণিজ্যের একমাত্র রাস্তা আটারি সীমান্ত বন্ধের কি প্রভাব পড়ে ইসলামাবাদের উপর। এই যে ভারত আর পাক বাণিজ্য যে হচ্ছিল, স্থলপথ বাণিজ্য হচ্ছিল, সেটাই আটারি সীমান্ত দিয়ে হতো, সেটাকেও বন্ধ করে দিয়েছে ভারত। এবং বলেছে যারা যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছিলে, 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 মের মধ্যে ভারত ছেড়ে ভাগো। যারা কাগজপত্র নিয়ে এসেছিলে, যা যা জিনিস নিয়ে এসেছিলে, সেই সমস্ত কিছু নিয়ে ভারত থেকে বিদায় হও, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং তারপর ক্লোজ, ওই দিক থেকে আর কিছু আসবে না, এদিক থেকে ওদিকে কিছু যাবে না। এইবার তাতে যে মুশকিলটা শুরু হবে, পাকিস্তানের অর্থনীতি আরো যেভাবে ক্লোজ হবে, সেটা হচ্ছে যে এই আটারি ওয়াগা সীমান্ত, এটা পাকিস্তানের সঙ্গে ভারতের স্থলপথ বাণিজ্যের একমাত্র রাস্তা। এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হবে। অনেক পণ্যের আমদানি এবং রপ্তানি বন্ধ হয়ে যাবে।
ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দেশের অর্থনীতি, তবে বিশেষজ্ঞদের সকলেই মনে করছেন যে এর ফলে পাকিস্তানের সংখ্যা হবে বেশি। কেন? কেননা পরিসংখ্যান বলছে 2023-24 সালে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে মোট 3,886.53 কোটি টাকার বাণিজ্য হয়েছে। 4,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে। 71,563 জন মানুষ এক বছরে এই সীমান্ত দিয়ে যাতায়াত করেছেন। ভারত থেকে যে সমস্ত পণ্য এই পথে পাকিস্তানে রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সয়াবিন, মুরগির দানা, সবজি, শুকনো লঙ্কা, প্লাস্টিক দানা এবং সুতো। এবার দেখুন, পাকিস্তানের একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে বস্ত্র শিল্প। সেই বস্ত্র শিল্প কিন্তু ধাক্কা খাবে এর ফলে। সবজি যাবে না, সাধারণ মানুষ সবজি খেতে পাবে না। এমনিতেই তো পাকিস্তানে এখন ওই টমেটোর দাম 200 টাকা 300 টাকা সব কিলো হয়ে গেছে, দুধের নাম 500 টাকা লিটার, এইসব তো শুনতে পাই আমরা। তো সেই জায়গা থেকে কিন্তু যেটা একদম সাধারণ মানুষের খাওয়া সয়াবিন, সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সবজি বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে মুরগির দানা, মুরগিদের যে খাবার রয়েছে সেটাও বন্ধ হয়ে যাবে। একটা বড় অংশের মানুষ, মানে বেশিরভাগ মানুষই সেখানে ননভেজ খায়। তো মুরগিটাই হচ্ছে সব থেকে কম পয়সায় পাওয়া যায় ননভেজের মধ্যে। তো সেই মুরগি পালনও কিন্তু তাদের সমস্যার মধ্যে এসে যাবে। সব মিলিয়ে পাকিস্তানের এই সমস্ত কিছু রপ্তানি ভারতবর্ষ বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে এই পথ দিয়ে ভারতে কি আসতো? এখানে পাকিস্তানের থেকেও যেটা বেশি আসতো সেটা হচ্ছে আফগানিস্তান থেকে। পাকিস্তানের রুটটা ব্যবহার করে আফগানিস্তান থেকে আসতো। কিন্তু ভারতবর্ষে যে জিনিসগুলো আসতো সেটা হচ্ছে শুকনো ফল, খেজুর, সিমেন্ট, জিপসাম, কাঁচ, রক সল্ট এবং নানা প্রকার ঔষধি। মানে মূলত যেটা হতো শুকনো ফল, খেজুর, যেগুলো আরাবিয়ান কান্ট্রিতে পাওয়া যায় আর কি, সেইগুলো। এবার এগুলো যদি বন্ধ হয়ে যায়, ভারতের বেসিক নিডসটা কি বন্ধ হয়ে যাচ্ছে? এবং আরেকটা জিনিস যেটা রয়েছে, মধ্যপ্রাচ্য থেকে হয়তো কস্টিংটা একটু বেড়ে যাবে, কিন্তু কেরালাতে চলে আসে এবং সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই খেজুর টেজুর বা শুকনো ফল এগুলো ভারতবর্ষে চলে আসতে পারে। খুব একটা অসুবিধা হবে না। রক সল্ট হিমালয়ান রেঞ্জ থেকে এদিক থেকে ভারত কালেক্ট করতে পারে। ভারতের বন্ধ হয়ে যাবে না। সিমেন্ট এবং জিপসাম, হ্যাঁ এই শিল্পটা হয়তো একটু হলেও ধাক্কা খাবে, কিন্তু সেটা ম্যানেজেবল। এটার জন্য ভারতবর্ষের বিজনেস বন্ধ হয়ে যাবে না। এবং নানা প্রকার ঔষধি, মানে যেগুলো বেসিক্যালি ওই ওষুধ টষুধ তৈরির কাজে যেগুলো কাজ লাগে, সেই ধরনের কিছু জিনিস, এই জিনিসগুলো আছে। এবার দেখুন, এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো যদি ভারতবর্ষে অ্যাফেক্টেড হয়, সেটা সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি কিন্তু ভেঙে ফেলবে না। ভারতের বিজনেস পুরোপুরি স্টপ হয়ে যাবে এরকম নয়। হ্যাঁ, এই জিনিসপত্র অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে, সেখান থেকে আমদানি রপ্তানি করতে হবে, কিছুটা কস্টিং তার জন্য বেড়ে যাবে, কিন্তু তার জন্য অর্থনীতি কোলাপস হয়ে যাবে, বেসিক নিডসগুলো প্রবলেমে পড়ে যাবে তা কিন্তু নয়। অন্যদিকে পাকিস্তান কি বন্ধ হয়ে যাচ্ছে? তাদের বেসিক নিডসগুলোই কিন্তু ভারতবর্ষ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে বিগ ইন্ডাস্ট্রি তো সেরকম নেই পাকিস্তানে, যেগুলো আছে স্মল এবং খুব খুব অল্প সংখ্যক মিড স্কেল ইন্ডাস্ট্রি রয়েছে, সেইগুলো কিন্তু পুরোপুরি কোলাপস করে যাওয়ার একটা চান্স রয়েছে। ফলে পাকিস্তানের যে ইকোনমিক্যাল জায়গাটা রয়েছে সেটা আজকে থেকেই তার একটা একটা ইঙ্গিত আসতে শুরু করেছে এবং যত দিন যাবে সেটা কিন্তু কোলাপস করার জায়গা থাকবে। অর্থাৎ ভারত বড় কিছু করতে পারে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেইখান থেকেই কিন্তু পাকিস্তানের হালত এখন রীতিমতো খারাপ। এরপর যখন মূল অ্যাকশন শুরু হবে তখন তখন পাকিস্তান কোথায় থাকবে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যারা প্রশ্ন করছেন যে নরেন্দ্র মোদী এখনো কেন বড় স্টেপ নিচ্ছেন না, নিচ্ছেন, সব কিছু পরিকল্পনা চলছে। কিন্তু তার আগেই গতকাল রাত্রে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিলেন, তাতে পাকিস্তানের সামগ্রিকভাবে অর্থনীতি যেভাবে কোলাপসিং এর মুখে চলে এসছে এবং পাকিস্তানে যেভাবে হাহাকার শুরু হয়েছে, সেইটা দেখে অন্তত অন্তত কিছুটা হলেও স্বস্তি আসছে। পাকিস্তানকে আরো বেশি কড়া জবাব দেওয়ার এখনো বাকি আছে, কিন্তু এই ট্রেলারেই পাকিস্তানের হাহাকার কার্যত কিছুটা হলেও শোকটাকে বোধহয় থামাচ্ছে। কি বলবেন নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ নিয়ে এবং পাকিস্তানের এই হাহাকার নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।